তো কেমন নাম্বার আপনি এক্সপেক্ট করছেন যে এরকম নাম্বার আমি পেতে পারি? যেহেতু পররাষ্ট্রে প্রথম হয়েছে না, ভাইবাটা মোটামুটি আপনি ধরে নিচ্ছেন যে 140 এর কাছাকাছি বা 50 আপনি পেতে পারেন। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি লিখিত পরীক্ষাতে আমার ইনিশিয়াল যেটা থট ছিল, রেজাল্ট পরীক্ষা দিয়ে আসার পরে আমরা তো হিসাব করি। আপনার হুম হুম প্রত্যেকটা সবাই পরীক্ষা করি দিয়ে আমরা। এসে আমি লিখে রাখতাম কত পাচ্ছি, কত মানে আমার ধারণা অনুযায়ী আমি কত পাচ্ছি বা কত পেতে পারি, এরকম একটা ব্যাপার। আর আমি যেহেতু কোচিং সেন্টারে মডেল টেস্ট দিয়েছিলাম, তো আমার একটা আইডিয়া হয়ে গেছিল যে কিভাবে লিখলে কিভাবে অন্যরা সেটা কিভাবে অ্যাকসেপ্ট করছে, কত নম্বর দিচ্ছে। তো দেখা হুম যাচ্ছে আমি কোচিং এও কিন্তু 600 প্লাস নাম্বার পেয়েছিলাম রিটেন মডেল হুম টেস্টে আর কি। এরপরে আচ্ছা আমি আচ্ছা মনে করেন ওখানে একটা টপ মানে শুরুর দিকে ছিলাম, একদম টপ ছিলাম না, দুই তিন জনের মধ্যে ছিলাম আর কি। তো এরপরে আবার দেখা যাচ্ছে আমি নিজে ফাইনাল পরীক্ষাতেও অনেকগুলো বিষয় যেগুলো আমি কোচিং সেন্টার মডেল টেস্ট আমার ঠিকঠাক মতো হয়নি, সেগুলো আমি ফাইনাল মডেল টেস্ট আমি ঠিকঠাক মতো আনসার করতে পেরেছিলাম। যেমন বিজ্ঞান পরীক্ষায় কোচিং এর মডেল টেস্ট আমি ফুল আনসার করতে পারি নাই, কিন্তু ফাইনাল পরীক্ষায় ফুল আনসার করতে পারছি। এরপর হুম আপনার মনে করেন আপনার এই যে বাংলাদেশের বিষয়গুলো আমি কোচিং এ কখনো ফুল আনসার করতে পারি নাই, কিন্তু ফাইনাল পরীক্ষাতে বিসিএস পরীক্ষা ফুল আনসার করতে পারছি। আন্তর্জাতিক পরীক্ষাটা আমার কাছে মনে হয়েছে একটু ভালো হয়েছে, আর ম্যাথ ভালো হয়েছে, মেন্টাল এবিলিটিও ভালো হয়েছে। মানে সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে আমি কোচিং এ যা পেতাম তার চেয়ে বেশি পাবো, ওরকম একটা আত্মবিশ্বাস ছিল আর কি। 600 প্লাস হ্যাঁ, 600 আমি ইনিশিয়াল থট এরকমই ছিল, 600 প্লাস মাইনাস, কম হলে 590 95 এরকম, আর বেশি হলে 610 15 এরকম পাবো, এরকম একটা আশা ছিল আর কি। তো এখন আচ্ছা আচ্ছা আমি ফাইনালি হয়তো মার্কশিট দেখলে মার্কশিটটা মার্কশিট আমরা দেখলে পাবো হয়তো বা 1-2 বছর পরে। এখনই পাচ্ছি না। জয়েন করার 1 বছর পরে মার্কশিট মার্কশিট আসবে। মার্কশিট দিলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি আসলে আমার নাম্বারটা কত। তবে আমার মনে হয় আমি 41তম বিসিএস পরীক্ষা থেকে আমি ভালো পরীক্ষা দিছিলাম হচ্ছে আপনার 43-এ। কিন্তু 43 43-এ আমি কিন্তু ভাইবা দিই নাই আরকি, দিতে যাইনি। হ্যাঁ, কিন্তু আমার স্বাভাবিক। কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে আমি যেহেতু 41টা বিসিএস আমার প্রথম বিসিএস ছিল, সেখানে আমি যে বিষয়গুলো আপনার ফলো করতে পারিনি, ওই কিছু বিষয় আমি 43টা বিসিএস এপ্লাই করতে পেরেছিলাম। কারণ একটা এক্সপেরিয়েন্স চলে আসে, একটা এক্সপেরিয়েন্স একটা ব্যাপার। অভিজ্ঞতা। হ্যাঁ, আর যেহেতু 41তম বিসিএস এর লিখিত এবং 43তম বিসিএস এর লিখিত প্রায় কাছাকাছি সময় হয়েছে, তখন আমরা একদম ফুলি প্রিপেয়ার্ড ছিলাম আর কি। দেখা যাচ্ছে অনেক বিষয় আমি আমার নিজের ভুলগুলো শুধরাতে পেরেছিলাম 43তম এসে। কিন্তু দেখা গেল আমার 43তমটা ভাই দিতে পারিনি। তো যাই হোক, দিতে পারিনি বলবো না, মানে দিতে হয়নি। আমি তো লিখিত পরীক্ষা আসছিল আমার, আমি যাইনি আর কি ভাইভাতে। আচ্ছা, আপনার তো কাছ আল্লাহ থেকে আমি আলহামদুলিল্লাহ। আমি একটু একটা জিনিস ডিটেইলস জানতে চাইবো। এই যে আপনি রিটেনে একটা আউটস্ট্যান্ডিং একটা প্রিপারেশন আপনি নিয়েছেন এবং সেটাকে ডেলিভার করেছেন। আহ, আসলে আমরা প্ল্যান করি কিন্তু সেই প্ল্যানটাকে আসলে এক্সিকিউট করতে পারি না। তো আসলে সেই প্ল্যানটাকে আপনি কিভাবে এক্সিকিউট করতেন? আপনি সাবজেক্ট বাই সাবজেক্ট যদি একটু সময় নিয়ে বলতেন আমাদেরকে। আসলে রিটেনে কিভাবে এরকম আহ, কি বলে এটাকে ইয়া হওয়া যায়, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং হওয়া যায়। আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা কথা বলি এখানে। অনেকে এই অনেকের ধারণা যে ম্যাথে খুব ভালো করলে, বিজ্ঞানে খুব ভালো করলে মনে হয় লিখিত পরীক্ষা অনেক ভালো করা যায়। আমি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে আমি প্রত্যেকের কিছু মনে করেন স্ট্রং জোন থাকে, আবার কোন মনে করেন থাকে? কিছু উইক জোন থাকে। আমার ক্ষেত্রে কিন্তু উইক জোনটা কম ছিল আল্লাহর রহমতে। লিখিত পরীক্ষাতে আমি কম আগে ছিল। বলেছি, লিখিত পরীক্ষা আমি ভয় পেতাম না, আমার ভয় ছিল একমাত্র ভাইবা। তো লিখিত হুম পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি প্রচুর টিউশন করাতাম, স্টুডেন্টকে অনেক পড়াতাম। নাইন হুম টেন হুম এর থেকে তো বেশি আসে, তাই না? 9 10 এর ম্যাথ, বিজ্ঞান এগুলো থেকে তো বেশি আসে। তো হুম যার হুম। কারণে দেখা যাচ্ছে আমার বিজ্ঞান ম্যাথ এগুলোতে খুব ভালো একটা প্রস্তুতি ছিল, আমি এগুলোতে ভালো করেছি। আই গেস আমি ম্যাথের মধ্যে ম্যাথ আর আচ্ছা, মেন্টাল এবিলিটি প্লিজ মিলিয়ে আমি একটু আপনাকে 95। ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে যে আপনি সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট, যেমন ইংরেজি, বাংলা, এভাবে যদি ধরে ধরে বলতেন তাহলে মনে হয় ব্যাপারটা খুব না, দ্রুত। বলছি, ওটাই বলছি। তো হ্যাঁ। ম্যাথের মধ্যে দেখা যাচ্ছে আমার একটা মার্কস আমার আশা করেছিলাম যে 95 বা 4 এরকম থাকবে, ম্যাথ মেন্টাল হুম এবিলিটি মিলিয়ে। বিজ্ঞানে আমি ফুল আনসার করতে পেরেছিলাম। তো সেই হিসেবে আমার দেখা যাচ্ছে 70 প্লাস মার্কস আমি আশা করতেছিলাম। এখানে স্ট্রং জোন আমার অনেকেই মনে করতে পারে সায়েন্স স্টুডেন্টদের মনে হয় শুধু ম্যাথ আর বিজ্ঞানের স্ট্রং জোন থাকে, হুম কিন্তু হুম, আমার এটা ক্ষেত্রে আমি ধারণা। ছোটবেলা থেকে ইংলিশে আমি ভালো ছিলাম। ইংলিশে আমি ভালো লিখতে পারতাম, ভালো বলতে না পারলেও ভালো লিখতে পারতাম। মানে আমি হ্যাঁ হ্যাঁ সবসময় আচ্ছা। দেখা যাচ্ছে ইংলিশে ভালো মার্কস পেতাম। বাংলা তো সেম, বাংলা তো আমি কেন অদ্ভুত একটা কারণে আমি বাংলাদেশে সবসময় ভালো পেতাম। মানে যে আচ্ছা বিষয়গুলোতে আপনাকে মনে করেন নিজে থেকে একটু লিখতে হয়, ভাষা প্রয়োগ করতে হয়, নিচে দিয়ে গুছায় সাজায় গুছায় লিখতে হয়, মানে কপি হুবহু কপি করা যায় না যেসব বিষয়ে, সেসব বিষয়ে আমি একটু ভালো করতাম ছোটবেলা থেকে আল্লাহর রহমতে। এখন হুম সেজন্য আমাদের কাছে বাংলা ইংলিশ ওগুলো আমি ভালো করতাম, আমার একমাত্র এক্সাম ছিল বাংলা যে বিষয়গুলো। তা আমি কি করেছি, অনেকের মধ্যে এক ধরনের
আইডিয়া থাকে যে প্রচুর মনে হয় ডেটা দিতে হবে, প্রচুর কোটেশন দিতে হবে, প্রচুর পাইচিত্র ম্যাপ এসব আঁকতে হবে, কিন্তু আসলে বিষয়টা এমন না। তো আমি কি লিখিত পরীক্ষার আগে আমি চেষ্টা করতাম, আমি এমন না যে চেষ্টা করতাম না অনেক বেশি ডাটা দেওয়ার, চিত্র দেওয়ার চেষ্টা করতাম না, বিষয়টা এমন না। কিন্তু আমার ক্ষেত্রে হতো কি, আমার ওই যে বলতাম, আমার মনে করেন এই হাতের লেখা একটু ছোট, মানে দেখছেন হয়তো বা হাতের লেখা ছোট, আবার হুম হুম বিশেষ বুঝেছি। খাতাগুলো থেকে অনেক অনেক বড় বড় খাতা থাকে। তো ওই জায়গায় দেখা যাচ্ছে আমি ফুল আনসার করতে পারতাম না। আমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করতাম, দেখা যেত অনেক সময় নষ্ট হতো। আবার দেখা যেত ডেটা দেওয়া, তো ডেটা তো মনে হয় শুধু লিখে দিলে হয় না, একটু সাজিয়ে দিয়ে একটা বক্স এঁকে, একটা পাই চিত্র এঁকে এভাবে দিতে হয়, একটা গ্রাফ এঁকে দিতে হয়, তো এগুলোতে সময় কিল হতো। তা আমি চেষ্টা করতাম আমার ওই একটা বেসিক, আমরা ছোটবেলায় যেভাবে লিখতাম একটা রচনা আসলে আমরা 10, 15টা, 20টা পয়েন্ট দিতাম, তারপর সেখানে পয়েন্ট গুলোকে ব্যাখ্যা করতাম। তো প্রত্যেকটা হুম প্রশ্নকে আমি সেভাবে লেখার চেষ্টা করতাম। আমার খাতায় আপনি দেখবেন যে ডেটা খুব বেশি নাই, আমি মুখস্থ ডেটা খুব বেশি দিতে পারতাম না, কিন্তু আমি পয়েন্ট গুলো দিতে পারতাম। যেমন ইংলিশ যে কোনো টপিক দিলে দেখা যাচ্ছে আমার নিজে থেকে আমি 10, 15টা পয়েন্ট লিখে আবার সেগুলো ব্যাখ্যা করে লিখতে পারি। কিন্তু দেখবেন যে আপনার মুখস্থ করে ডেটা লিখে দেওয়া আসা, এই জিনিসটা আমার ক্ষেত্রে একটু কম হয়। তবে প্রাসঙ্গিক কোটেশন গুলো আমি দিয়েছি, ঠিক আছে। তো যখন দেখতেছি যে আমি ম্যাপ মুখস্থ দিতে পারছি না, ডেটা আমার পক্ষে দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, তো আমি তখন চিন্তা করলাম যে আমি সব দিব না, আমি বিশ্লেষণী ভাবে যেভাবে লেখা যায়, বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করে যেভাবে লেখা যায় সেভাবে লিখবো। এক্ষেত্রে আমি বলবো, আমি অনলাইনে গুগলে সম্ভবত ইন্ডিয়ার যে ইউপিএসসি পরীক্ষা আছে, মানে আমাদের বাংলাদেশে বিসিএস এর মতো ইউপিএসসি আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, সেখানে হুম হুম। কিছু স্টুডেন্টের আমি মডেল টেস্টের খাতা দেখেছিলাম, তারা কিন্তু অনেক বড় বড় রচনা লিখতে হয় তাদেরকে। তো তারা কিন্তু সেখানে কোনো ধরনের ডেটা বা আলাদা করে ডেটা ম্যাপ এসব দেওয়ার কোনো চেষ্টা তারা করে না। তারা কিন্তু জাস্ট প্রবলেমটা ফাইন্ড আউট অ্যানালিটিক। করে, একটা প্রশ্ন কি চেয়েছে, সে এই প্রবলেমটা ফাইন্ড আউট করে এবং সেটার ব্যাখ্যা কিভাবে নিজে থেকে দেওয়া যায়, অর্থাৎ অ্যানালাইটিক্যালি কিভাবে লেখা যায়, এই বিষয়টা তারা চেষ্টা করতো। তা আমি ওই জিনিসটা চিন্তা করলাম যে আমার মনে হয় যে বিসিএস এর মধ্যে একটা পরীক্ষায়, বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা, তো সেখানে স্যাররা এরকম মুখস্থ ডেটা, মুখস্থ ম্যাপ এইসব দেখে স্যারদেরকে ইনফ্লুয়েন্স করার বা আপনার কনভিন্স করার কোনো সুযোগ নাই। স্যাররা এত বোকা না আমার কাছে মনে হয়। তো স্যারদেরকে কনভিন্স করতে হলে এখানে আপনার নিজের ভিতরে কি আছে, আপনার চিন্তাধারা কি করতেছেন, সেটা খাতার মধ্যে কিভাবে ফুটিয়ে তুলতে পারছেন, এটা বেশি ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে যে হাতের লেখা মনে হয় অনেক সুন্দর হইতে হবে, ঠিক আছে, কিন্তু আসলে এটাও ইম্পর্টেন্ট না, হাতের লেখা বোঝা গেলেই হচ্ছে। আপনি পরিষ্কার ভাবে লিখবেন, ঠিক আছে, একদম স্বর্ণের অক্ষরে মুক্তাক্ষরে লিখতে হবে, বিষয়টা এমন না। আপনার পরিষ্কার ভাবে লিখবেন, এরপর মনে করেন কাটাকাটি কম করবেন, স্পেলিং এরর কম করবেন বা না করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে মনে করেন যেটা যদি কোনো কোটেশন মনে থাকে আপনার দিতে চান, তাহলে সেটা যেন আলাদা করে পড়া যায়, ঠিক আছে, তো নীল কালি ব্যবহার করবেন। ও নীলকালি ব্যবহার। অতটুকু করলেই না, আপনার এমন না যে খুব বেশি আপনার একদম খাতার মধ্যে ডিজাইন করে লিখতে হবে, বিষয়টা এমন না। আপনি সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাতার মধ্যে আপনার প্রশ্নে কি চেয়েছে আর আপনি কি লিখেছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রশ্নে চেয়েছে একটা, আপনি মনে করেন, আমি একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনাকে প্রশ্নে চেয়েছে যে আমাদের সম্ভবত 44তম বিশেষ একটা প্রশ্ন আসছে যে এই শ্রীলঙ্কার অর্থনৈতিক যে আপনার ডাউনফল, সেই ডাউনফল থেকে এশিয়ার কান্ট্রিগুলো কি শিক্ষা নিতে পারে। এখানে ক্লিয়ারলি প্রশ্ন চাওয়া হয়েছে যে কি শিক্ষা নিতে পারে, তাহলে ওদের ডাউনফলটা কেন হয়েছে, সেখান থেকে আমরা কিভাবে পিছনে মানে ফিরে। সেটা থেকে আমরা কিভাবে দূরে নিজে থেকে অ্যাভয়েড করতে পারি বা দূরে রাখতে পারি, এটা আমরা কিভাবে এই শিক্ষা নিয়ে এগিয়ে যাব বা কি কি ডিসিশন আমরা নেবো, পদক্ষেপ গুলো নেবো, সেটা আমাদেরকে স্যাররা জানতে চেয়েছে। সেখানে নিশ্চয়ই এটা জানতে চাই নাই আপনার শ্রীলঙ্কার আশেপাশে দেশ কারা আছে তাদের একটা ম্যাপ এঁকে দাও, এটা নিশ্চয়ই চাই নাই, তাই না। এখন আপনি যদি লিখেন সেটা, তাহলে আপনি, যদি আপনি ওই যে বললাম প্রবলেমটা ফাইন্ড আউট করে সলিউশন নিজের মতো করে গুছিয়ে লেখার পরে যদি সময় থাকে তখন আপনি ম্যাপ দিলে দেন, না দিলে না দেন। কিন্তু আপনি ম্যাপ দিতে গিয়ে যেটা আপনাকে বলেছে শিক্ষার কথা, সেই শিক্ষাটাই আপনি লিখতে পারেন না। ঠিক আছে, হুম। শুধু ম্যাপটাই দিচ্ছেন, তারপর লিখছেন শ্রীলঙ্কার ডাউনফল, এটা লিখতে লিখতে আপনার টাইম শেষ। এরপর আপনি শিক্ষা যেটা আসলে আনসার সেটা আপনি লিখতে পারেননি। এটা আপনি তখন পারবেন কিন্তু না। আপনি ওই মনে করেন 20 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন মনে করেন, সেই 15 নম্বরের প্রশ্ন আপনি 3-4 বেশি আশা করতে পারেন না। তো এইটাই আমাদের মধ্যে এক ধরনের নেগেটিভ আইডিয়া আছে সবার মধ্যে, যে মনে হয় যে অনেক বেশি ডাটা দিতে হবে, কোটেশন দিতে হবে, আসলে এই বিষয়টা এত ইয়া না। আপনি স্যারদেরকে মূলত কনভিন্স করুন আমরা লেখার মাধ্যমে, আপনি টু আঁকা দা আঁকি পয়েন্ট লিখা। ডিজাইনের মাধ্যমে, হ্যাঁ, অর্থাৎ কি লিখছেন সেটা দিয়ে আপনাকে কনভিন্স করতে হবে। ডিজাইন দিয়ে, হাতের লেখা সুন্দর দিয়ে আপনি স্যারদেরকে এখানে কনভিন্স করার কোনো সুযোগ নেই। আচ্ছা আর আচ্ছা। এখানে আমি প্রস্তুতির কথা একটু বলি। আমাদের লিখিত পরীক্ষাতে দেখবেন যে কিছু বিষয় আছে যেখানে আপনার একদম পিওর মার্কস উঠানো যায়। যেমন আমি বলি কয়েকটা, বাংলা ব্যাকরণ, ঠিক আছে, হুম তারপর মনে করেন হুম ম্যাথের কথা তো বললাম, মেন্টাল এবিলিটি খুবই সহজ প্রশ্ন হয়।
এরপরে মনে করেন আপনার ইংলিশের মধ্যে ভোকাবুলারি একটা পার্ট আছে, এগুলোতে কিন্তু আপনার পিওর পিওর মার্কস ওঠানো যায়, ঠিক কমপ্লিট আছে? তো মার্কস আপনি হ্যাঁ, এখন আমাদের চেষ্টা করতে হবে এগুলোর মধ্যে যেন আপনার মার্কস গুলো কাটা না যায়, ঠিক আছে? যেমন আমি বাংলা ব্যাকরণের চেষ্টা করেছিলাম যে আমার জন্য 30 মার্কের মধ্যে যেন মিনিমাম 25 প্লাস মার্কস থাকে, 25-26 এরকম একটা মার্কস যেন থাকে, হ্যাঁ কারণ হ্যাঁ সেখানে নাম্বার ওঠানো সহজ, ঠিক আছে? এর পাশাপাশি মনে করেন আপনি বললাম যে ইংলিশে ভোকাবুলারি যে পার্টটা, সেখানে যদি ফুল মার্কস আপনি উঠাতে পারেন, দুই একটা ভুল হতেই পারে, কিন্তু আমরা চেষ্টা করতে হবে যেন ফুল মার্কস এর কাছাকাছি মার্কস উঠানো যায়। কারণ সেখানে আপনি যদি আপনাকে একটা বাক্য লিখতে বলছে, মনে করেন এন্টোনিম দিয়ে বাক্য লিখতে বলছে, তা আপনি এন্টোনিমটা যদি শুদ্ধভাবে লিখতে পারেন এবং আপনি যদি শুদ্ধ একটা গ্রামাটিক্যাল কোনো ভুল নেই এরকম একটা বাক্য লিখতে পারেন, তাহলে আপনাকে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। ওখানে কিন্তু এটা দেখবেন আপনি সিম্পল সেন্টেন্সে লিখছেন বলে আপনাকে নাম্বার কম দিব, এটা সুযোগ নাই। ওখানে দেখবেন আপনি শুদ্ধ বাক্য লিখেছেন কিনা, শুদ্ধ শুদ্ধ সঠিক। বাক্য এবং শুদ্ধ এন্টোনিম যদি লিখতে পারেন তাহলে আপনার নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তো এই বিষয়গুলো আপনি যদি খেয়াল করেন, তারপর ম্যাথের মধ্যে আপনি সর্বোচ্চ মার্কস উঠানোর চেষ্টা করেন, ঠিক আছে? আপনার এই মেন্টাল এবিলিটি যেহেতু সহজ প্রশ্ন হয়, মেন্টাল এবিলিটির নাম্বার উঠানোর চেষ্টা করেন। এগুলো কিন্তু পিওর মার্কস উঠানো যায়, ঠিক আছে? এবং এগুলো প্রিলিমিনারির পাশাপাশি পড়ে ফেলা যায়, এমন না যে রিটেনের সময় গিয়ে পড়তে হবে, বিষয়টা এমন না। এই ব্যাকরণ, তারপর মনে করেন বাংলা সাহিত্য অংশ, ভোকাবুলারি পার্টটা, ম্যাথ, তারপরে মেন্টাল এবিলিটি, এগুলা প্রিলিমিনারির সময় পড়া যায়। এবার আর কিছু বিষয় মনে করেন আমাদের প্রতিবেদন, প্রতিবেদন লেখার সময়, তারপর গ্রন্থ সমালোচনা লেখার সময়, এখানে কিন্তু একটা গ্রন্থ সমালোচনার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকতে হয় এরকম একটা প্যাটার্ন আছে কিন্তু, ঠিক আছে? আপনি গ্রন্থ সমালোচনা জাস্ট কাহিনী লিখে দিলে কিন্তু গ্রন্থ সমালোচনা হয় না। গ্রন্থ সমালোচনার মধ্যে আপনাকে কাহিনী সংক্ষেপ থাকতে হবে, তারপরে চরিত্রের মধ্যে আপনাকে চরিত্রগুলো লেখক কিভাবে চিত্রায়ন করেছেন সেগুলো থাকতে হবে। এরপর মনে করেন আপনার কোন চরিত্রের ভালো দিক খারাপ দিক, তারপর ওই মনে করেন গ্রন্থটা থেকে আমরা কি শিখতে পারলাম বা ভবিষ্যৎ জেনারেশন কি শিখবে, এরকম বিভিন্ন ধরনের কমেন্টস কিন্তু ওখানে থাকতে হবে। তা আপনি যদি শুধু কাহিনী লিখে আসেন তাহলে তো আপনাকে গ্রন্থ সমালোচনা নাম্বার দিবে না, তাই না? এরপর সুন্দর একটা ফিনিশিং দিতে হবে। তারপর মনে করেন আপনার যদি প্রতিবেদনের মধ্যে আপনার, আমি প্রথম আলোর একটা প্রতিবেদনের ফরম্যাট ছিল সেটা ফলো করতে পারেন। সেখানে আপনার মুখে আপনার মনে করেন লেখার সময় এক্সপ্রেশন গুলো সহজে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারেন। অর্থাৎ এই বিষয়গুলো যদি একটু খেয়াল রেখে লেখা যায়, তারপর সামারির মধ্যে ক্লিয়ারলি বলে দেওয়া থাকে যে আপনি প্যাসেজ থেকে কপি করতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন, আমাদের অনেক কোচিং সেন্টার আছে যেখানে শেখায় যে প্যাসেজ থেকে সামনে থেকে 2 লাইন, পেছন থেকে 2 লাইন আগে পিছু করে লিখে দাও, সামারি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে লিখলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। মনে রাখতে হবে এটা একটা বিসিএস রিটেন পরীক্ষা দিচ্ছেন আপনি, এখানে আপনাকে আপনার কম্পিট করতে হবে আপনার বাংলাদেশের টপ স্টুডেন্টদের সাথে কম্পিট করতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় আপনি এইভাবে চুরি চামারি করে তো ভালো মার্কস উঠাতে পারবেন না। আপনি উঠাতে পারবেন, 200 বার মধ্যে আপনি 100 উঠাতে পারবেন, কিন্তু 100 থেকে 130-40-এ যাইতে গেলে আপনাকে অবশ্যই অন্যদের থেকে ভালো লিখতে হবে, এসব চুরি চুরি থেকে চুরি বিদ্যা থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? তা আমি যেটা ফলো করতাম, আমি সামারি লেখার সময় আমি ওই প্রশ্নটা উল্টায় রাখতাম, আমি প্যাসেজ দেখে চোখে দিতাম না। কারণ আমি হয় কি মানে সামনে একটা যে বড় প্যাসেজ থাকে, আমাদের মানুষের একটা আপনার বলতে পারেন যে ইনটিউশন বলতে পারেন বা কপি করার সাইকোলজি বলতে পারেন যে আমাদের কপি করার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়, যে মানে লিখে দেই না কি হবে, এই ওয়ার্ডটা এখান থেকে লিখে দেই, এরকম একটা মানে আমাদের মনোভাব চলে আসে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনারা ওই নিজে থেকে লিখতে পারেন, সামারিটা সম্পূর্ণ নিজের ভাষায় হবে, কোনো ধরনের কপি হবে না। সিম্পল সেন্টেন্স লেখেন, তারপর হ্যাঁ লেখার সময় শুধু সিম্পল সেন্টেন্স না লিখে মনে করেন আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে বিভিন্ন ধরনের ডিগ্রি ব্যবহার, তারপর অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো যদি একটু কম্বাইন করে লিখতে পারেন, তারপর মানে কানেক্টর যেগুলো আছে সেই কানেক্টর গুলো যদি ইউজ করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আপনি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন, ঠিক আছে? আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেখার মধ্যে কোনো আপনার মানে দৃষ্টিকটু জায়গায় এমন কোনো ভুল মনে করেন গ্রামাটিক্যাল এরর করা যাবে না, ঠিক আছে? আপনি একটা মনে করেন সামারি লিখতেছেন বা একটা মনে করেন আপনি চিঠি লিখতেছেন, সেখানে আপনি খুবই দৃষ্টিকটু একটা বানান ভুল করলেন বা মনে করেন এমন একটা ভুল করে ফেললেন গ্রামারে, যেটা আসলে করা উচিত না, এই লেভেলের স্টুডেন্টের করা উচিত না, ঠিক আছে? তো এই এই ধরনের ভুলগুলো যদি স্যারদের চোখে পড়ে তখন স্বাভাবিকভাবে নাম্বার কমে যাবে, ঠিক আছে? তো আপনাকে চেষ্টা করতে হবে যত ভালো নির্ভুল ভাবে লেখা যায় এবং নিজের ভাষায় লেখা যায়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আপনি বইয়ের ভাষা মুখস্থ করে লিখলে লাভ হবে না, কারণ সেই বই আপনার সাথে আরো অনেকজনে পড়তেছে। আপনি যদি ওই বইটা মুখস্থ করে লেখেন তাহলে তো কোনো লাভ নাই, তাই না? আপনাকে লিখতে ক্ষতি হবে নিজের একদম। ভাষায়, আপনি সহজ করে লেখেন, সহজ ভোকাবুলারি লেখেন, কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাকে এই বিষয়টা অনেক বেশি এগিয়ে দিয়েছিল। মানে নিজেকে ইউনিক হিসেবে প্রমাণ করা, এটা হচ্ছে বড় কথা। আপনি সহজ ভাষায় লেখেন কিন্তু নিজের ভাষায় লেখেন, যেন এটা পড়ে মনে হয় যে স্টুডেন্ট নিজের ভাষায় লেখার চেষ্টা করছে, ঠিক আছে? কপি করে নেই, কারো কাছ থেকে ব্লাইন্ডলি কপি করে নেই। তো এটা যদি আপনার স্যার আপনার মধ্যে একবার খুঁজে পায় বা স্যার যে একবার আপনার খাতা দেখে যে ফিল করে যে না এ অন্য কাউকে কপি করে নেই, নিজের মতো করে লিখেছে, তখন দেখবেন যে আপনি অন্যদের চেয়ে বেশি মার্কস পাবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। হুম। তো অত্যন্ত চমৎকার ইয়া দিয়েছেন,
বিসিএস এর আমার একটা কোয়েরি ছিল আপনার কাছে। বিসিএস এর লিখিত পরীক্ষায় সবচেয়ে আতঙ্কের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ইংরেজি। ইংরেজি সম্পর্কে বা বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি সম্পর্কে আপনার একটু ছোট্ট করে একটু মূল্যবান, অনেক বলেছেন কিন্তু তারপরে একটু মূল্যবান একটু সামারি শুনতে চাচ্ছি, মানে আসলে ইংরেজিতে কিভাবে ভালো করা যায়। না, এখানে ইংরেজি সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে আসলে লিখিত পরীক্ষায় ইংরেজিতে পড়ার কিছু নাই। মানে পড়ে গিয়ে পরীক্ষা ভালো করবেন এই সুযোগ কম। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। যেমন ট্রান্সলেশনে 25-25-50, আপনি হুম এই হুম 25-25-50 ভালো করতে গেলে আপনাকে ট্রান্সলেশন করতে জানতে হবে, অর্থাৎ অনেক বড় বড় বাক্য কিভাবে আপনি ট্রান্সলেট করবেন। অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার ইংলিশে অনেক বড় বাক্য, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু সেই বড় সেন্টেন্সটাকে যখন আমাদের বাংলায় কনভার্ট করতে বলা হয়, দেখা যাচ্ছে আমাদের শুদ্ধভাবে আমরা সেটা লিখতে পারি না। ঠিক আছে? আবার হুম। বেঙ্গলি ইংলিশ তো আরো বেশি কঠিন। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আপনি পড়ে গিয়ে কখনো ভালো করবেন না। মানে মানে আমি কমন পাবো এই আশায় অনেকগুলো বই পড়লাম, পরীক্ষা হলে কমন পাবো লিখবো, ওই আশা করে লাভ নেই। ঠিক আছে? সেখানে কমন পাবেন না, এটাই হচ্ছে আপনি ধরে নেবেন। এবং হয় না, সাধারণত কমন হয় না। নিজে থেকে লিখতে হয়। সেজন্য আপনি যেটা করবেন, আপনি আহ, কোনো নির্দিষ্ট টপিক নিজেকে আটকে না রেখে বা কোনো নির্দিষ্ট বইয়ের গণ্ডিতে আটকে না রেখে আপনি যা পাবেন তাই আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে? আপনি করতে পারেন কি, মাসিক একটা সম্পাদকীয় কিনতে পারেন। মাসিক সম্পাদকীয় কিনে সেখান থেকে আপনি ট্রান্সলেশন গুলো প্র্যাকটিস করেন, নিজের ভাষায় প্র্যাকটিস করেন। প্রথমে নিজের ভাষায় করেন, তারপর ওরা যেটা করে দিয়েছে সেটার সাথে মিলিয়ে কোথায় আপনার ভুল হয়েছে, কোন শব্দটার জন্য আপনি কোন ভোকাবুলারি ইউজ করেছেন আর ওরা কোনটা করেছে, তারপর সেন্টেন্স ফরমেশনটা আপনি কিভাবে করেছেন ওরা কিভাবে করেছে, এভাবে কম্পেয়ার করে যদি আপনি নিজের ভুলগুলো ফাইন্ড আউট করতে পারেন, তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে প্রথম প্রথম আপনার একটু প্রবলেম হবে বা ডিমোটিভেটেড হয়ে যাবেন, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যে আপনার মধ্যে আর ভয় কাজ করবে না। এক ধরনের কনফিডেন্স চলে আসবে যে আমি যে কোনো ধরনের বাক্য হোক, যে কোনো প্যাসেজ হোক আমি লিখতে পারবো, ট্রান্সলেট করতে পারবো, এবং আপনি আত্মবিশ্বাসটা পেয়ে যাবেন। আর এটাই কিন্তু আপনার দরকার। পরীক্ষায় ইংলিশে ভালো করতে গেলে সবার আগে আপনার শুদ্ধ বাক্য লিখে আসার যে একটা আত্মবিশ্বাস, সেটা দরকার। আমাদের বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হচ্ছে কি, আমরা যখন লিখি হয় ভুল লিখি, অথবা এমন ভাবে লিখি যে আসলে খুবই দৃষ্টিকটু দেখায়। এই যে বললাম, আপনি মনে করেন লিখতেছেন কিন্তু লিখতে গিয়ে সবগুলো সিম্পল সেন্টেন্স লিখে ফেলেছেন। ঠিক আছে? তো সেটা না করে আপনি সিম্পল সেন্টেন্স না লিখে আমি বললাম একটা কম্বিনেশন তৈরি করেন। ঠিক আছে? আপনি একটা প্যাসেজ লিখতেছেন বা একটা রচনা লিখতেছেন আপনি, তাহলে আপনাকে অবশ্যই সবগুলো সিম্পল সেন্টেন্স পড়তেও কিন্তু খুবই আপনার কি লাগে, খুবই কটু দেখায়। ঠিক আছে? না আপনার নিজের কাছে ভালো লাগে না। কিন্তু আপনি মানে যদি একটু হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স সহায়তা। ফরমেশন আমরা জানি, তাই না? টেন্সের ব্যবহার, প্যাসেজ, তারপর ভয়েস, তারপর ডিগ্রি, এরপরে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এগুলো এগুলো যদি ব্যবহার করেন, বিভিন্ন ধরনের কানেক্টর আছে, ফ্রেজ আছে, গ্রুপ ভার্ব আছে, এগুলো যদি একটু ইউজ করা শেখেন। এখন এই বিষয়টা সহজ না, এই বিষয়টা অনেক সময় লাগে। ঠিক আছে? আর এক্ষেত্রে আমি একটা পরামর্শ সবাইকে দেই, সেটা হচ্ছে কি, বিশেষ কমন যে টপিক গুলো আছে সেই টপিক গুলো থেকে গুগলে বা ইউটিউবে সার্চ করে করে ভিডিও দেখেন বা আর্টিকেল পড়েন। ঠিক আছে? যেমন আপনি ক্লাইমেট চেঞ্জ দিয়ে যদি গুগলে কেটে একটু একটু সার্চ করলে দেখবেন যে হাজার হাজার আপনি আর্টিকেল পেয়ে যাচ্ছে। আর্টিকেল। তো আপনি ওখান থেকে কয়েকটা পড়েন, তারপর উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে পড়েন, এসডিজি নিয়ে পড়েন। ঠিক আছে? ফ্রিডম ফাইটার নিয়ে পড়েন, লিবারেশন ওয়ার কনস্টিটিউশন, এগুলো নিয়ে পড়েন। দেখবেন যে আপনার ওই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। ঠিক আছে? তাহলে আপনি যদি ওগুলা পড়েন, তাহলে একটা সময় গিয়ে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, আপনার ওই টপিক গুলো প্রশ্ন আসলে আপনার জন্য লেখা বা ট্রান্সলেট করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, কারণ ওই টপিকের উপর আপনি অনেক ইনফরমেশন জানবেন। ঠিক আছে? আপনার অনেকগুলো ভোকাবুলারি আপনি জানবেন। ঠিক আছে? এখন ওগুলো পড়তে গিয়ে যেগুলো আপনি জানছেন না, ভোকাবুলারি অর্থ জানছেন না, সেগুলো আপনি লিখে রাখলেন, বারবার ওগুলো রিভিশন দিলেন। ওভাবে আগালে কিন্তু আপনার প্রিপারেশনও হয়ে যায়, সাথে আপনার মনে করেন ইংলিশের দক্ষতাটাও বাড়ে। ঠিক আছে? আর মনে করেন সাম্প্রতিক ইস্যু যেগুলা, আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন এখন আছে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু যেটা আছে সেটা, মিডল আপনি ইস্ট এটা ক্রাইসিস। নিয়ে সার্চ করেন, এটা নিয়ে সার্চ করেন, কোটি কোটি আপনি পেয়ে যাবেন, আর্টিকেল পেয়ে যাবেন। সাম্প্রতিক ইস্যু গুলো পড়েন, বিভিন্ন পত্রিকা নিউজ গুলো পড়েন। পড়তে পড়তে দেখবেন যে আপনি একটা সময় গিয়ে ইংলিশে ভালো করবেন। ঠিক আছে? অনেকে বুদ্ধি দেয় যে আপনি গান শুনেন, ভিডিও দেখেন, মুভি দেখেন। এখন আপনি বিশেষ পরীক্ষার্থী, আমরা তো গান শুনে শুনে ইংলিশ শেখার সময় নেই, মুভি দেখে সময় দেখে নেই। ইংলিশ শেখার সময় নেই, কারণ এগুলো করতে গেলে অনেক সময় লাগে। 5 বছর 10 বছর যদি আপনি মুভি দেখেন, তখন দেখবেন যে আপনি কিছুটা হয়তো 5 থেকে 10% আপনি ইমপ্রুভ করবেন। এখন আপনি তো 5 থেকে 10% ইমপ্রুভ করার জন্য 5 বছর 10 বছর সময় নাই, আপনার খুবই অল্প সময়, এক্স্যাক্ট। 5 থেকে 6 মাসের মধ্যে আপনার অনেক ভালো করার চেষ্টা করতে হবে। তো সেই জায়গা থেকে আপনি একটু যদি টেকনিক্যালি হ্যান্ডেল করেন, মনে করেন আপনি বিসিএস এর কমন টপিক গুলো যেগুলো আপনি পড়তেছেন বাংলায় বা বিসিএস এর বইতে পড়তেছেন, এই আমরা আন্তর্জাতিক ইস্যুতে যেগুলো করছি, যেমন রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা ইস্যু আপনি বইতে বাজারে বইতে না পড়ে, রচনা না পড়ে, আপনি নিজেই কি করেন, গুগলে সার্চ করেন, গুগলে আর্টিকেল সার্চ। গুলো পড়েন, ভিডিও গুলো দেখেন। ঠিক আছে? নিজে একটা নোট বানান, তাহলে দেখবেন যে আপনি অন্য অনেকের চেয়ে ভালো লিখতে পারবেন। পাশাপাশি আপনার যে ইংলিশে
একটা উইকনেস থাকে, যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, আপনার দূর হয়ে যাবে। ঠিক আছে, তা আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আপনার একটু ফলো করতে পারেন। না, এখন আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, আপনিও খেয়াল করেছেন, সেটা হচ্ছে আগে 35তম বিসিএস থেকে 44তম বিসিএস এ যেখানে তিনটা কম্পোজিশন বা এসে আসতো, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে কোনো অপশন নেই, একটাই। মানে 45তম বিসিএস এ দেখা যাচ্ছে দুইটা আসছে, দুইটাই লিখতে হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে চ্যালেঞ্জটা আসলে আর অনেক বেশি। তাহলে তাহলে মুখস্থ বিদ্যার যে ব্যাপারটা সেটা কিন্তু এখন সেটা উঠে গেছে, এখন আপনাকে স্কিলড হতে হবে। এটা হচ্ছে একটা বড় দেখেন মেসেজ। বিসিএস এ অনেকে লিখিত পরীক্ষা দেয়, কিন্তু ভালো মার্কস শুধু তারাই পায় যারা যে কোনো টপিকে নির্ভুলভাবে লিখতে পারে। অর্থাৎ আপনি অপশন দিক বা না দিক, আপনি অপশন কমন পাবেন এই আশা করাই উচিত না। হয়তো এবার হুম অপশন দেয় না, অপশন দিতেও পারে, আবার নাও দিতে পারে। আবার হুম অপশন হুম দিলেই যে আপনি কমন করবে এমন না। সুতরাং আপনাকে ধরে নিতে হবে যে আপনি পরীক্ষা কমন পাবেন না, এটা ভেবেই পরীক্ষার হলে যাবেন। আপনাকে ধরে হুম নিতে হবে যে টপিক থেকে আসুক আমি যেন লিখতে পারি। অর্থাৎ এটা লিখতে পারার ক্যাপাবিলিটি কখন তৈরি হবে, আপনার নিজে সেটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি বাসায় বসে বসে লেখেন, কমন টপিক গুলো নিয়ে লেখেন, আপনি বাংলাদেশ নিয়ে লেখেন, তারপরে বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে লেখেন, আমাদের হুম। গভর্নমেন্ট নিয়ে লেখেন, আমাদের কনস্টিটিউশন নিয়ে লেখেন, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখেন। অর্থাৎ লেখার প্র্যাকটিস করতে হবে। এটা সহজ টপিক দিয়ে শুরু করেন, পরবর্তীতে বা আন্তর্জাতিক এবং বাংলাদেশের যে ইস্যু সেগুলো নিয়ে লিখতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে লিখতে পারেন। এখন যদি মনে করেন আপনাকে আমি আজকে বললাম যে বাংলাদেশের রাজনৈতিক পলিটিক্যাল সিচুয়েশন দিয়ে লেখেন, ঠিক আছে, আপনি যদি 2টা পৃষ্ঠা লিখতে না পারেন, ঠিক আছে, মিনিমাম 2 থেকে 3টে পৃষ্ঠা যদি লিখতে না পারেন, তাহলে কিন্তু আপনি বিসিএস এ ভালো করতে পারবেন না। এখন আমি এটা বলছি না যে পলিটিক্যাল নিয়ে লিখতে হবে, বিষয়টা হচ্ছে সেটা যে টপিকে হোক। ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখেন, ঠিক আছে, আপনি মনে করেন রোহিঙ্গা ইস্যু নিয়ে লেখেন। এরপর মনে করেন আমাদের ট্যুরিজম, ইকো ট্যুরিজম বা আমাদের যে সরকার ট্যুরিজম এটা বড় প্ল্যান করছে সেগুলো নিয়ে লেখেন। আপনি লিখতে পারতে হবে, যে টপিকে হোক লিখতে পারতে হবে। লিখতে না পারলে আপনি এই কখনো ওই যে মনে করেন ভালো করতে পারবেন না, কারণ পরীক্ষায় কমন পাবেন, সেই কমন পেয়ে আপনি ফাটাই দিবেন এই আশা করে পরীক্ষার হলে গেলে তারা কখনো ভালো মার্কস উঠাতে পারবে না। পরীক্ষায় তারাই ভালো মার্কস পায় যারা যে কোনো টপিকে যে কোনো যেখান থেকে দিক না কেন কয়েক পৃষ্ঠা বা নির্ভুল ভাবে তারা লিখতে পারে, শুধু তারাই ভালো করবে। এখানে অপশন দিক বা না দিক আমার মনে হয় খুব একটা বিষয় চেঞ্জ হবে না। যারা ভালো বা লিখতে পারে, দক্ষ আছে, দক্ষতা আছে, স্কিল আছে, তারা অবশ্যই ভালো করবে। সেটা একটা হোক, অপশন দিক বা 2টা অপশন দিক বা না দিক, কিছু যায় আসে না।